এই যে খান জিওটেকনিক্যাল ফোরামে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আমার লেকচার নাম্বার 5 নিয়ে কন্টিনিউ করছি আজকে। লেকচার নাম্বার 5 এর এটি হচ্ছে পার্ট 2 এবং এই পার্ট 2 তে আমি কনসলিডেশন সেটেলমেন্ট নিয়ে কথা বলবো। কনসলিডেশন সেটেলমেন্ট ফর শ্যালো ফাউন্ডেশনস। এটি কনসলিডেশন সেটেলমেন্ট আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি ইন রিয়েল লাইফ প্রবলেম সেটি নিয়েই আমার আজকের এই লেকচার। এবং এই লেকচারে আমরা দুটো এক্সাম্পল প্রবলেম করব ইন ডিটেইল। কাজে আপনারা আমার সঙ্গে থাকলে আমি আশা করি যে এই লেকচার শেষে কনসলিডেশন সেটেলমেন্ট অ্যানালাইসিস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ফার্স্ট অফ অল, কনসলিডেশন সেটেলমেন্ট অ্যানালাইসিস করতে হলে এবং আমাদের এটি মনে রাখতে হবে কনসলিডেশন সেটেলমেন্ট টার্মটি শুধুমাত্র কোহেসিভ সয়েলের জন্য, ক্লে অথবা সিল্টি ক্লে বা সিল্টের জন্য এটি প্রযোজ্য হবে। স্যান্ডের জন্য কিন্তু কখনোই কনসলিডেশন সেটেলমেন্ট অ্যানালাইসিস আমরা করি না এবং করার কোনো প্রশ্নই আসে না, কারণ স্যান্ডের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, সেটি আমি লাস্ট লেকচারে বলেছি। এবং এই কনসলিডেশন সেটেলমেন্ট অ্যানালাইসিস করার জন্য আপনার যে ল্যাবরেটরি টেস্ট ডেটা লাগবে সেটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট রেজাল্ট। সো ল্যাবরেটরিতে আপনার স্যাম্পল কালেকশন করে, ফিল্ড থেকে স্যাম্পল কালেকশন করে সেটি ল্যাবরেটরিতে পাঠাতে হবে এবং ল্যাবরেটরিতে পাঠানোর পরে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট করে যে রেজাল্টটি পাওয়া যাবে সেখান থেকে আমরা যে গ্রাফ পাবো সেটি হচ্ছে ই লগ পি কার্ভ নামে পরিচিত, দ্যাট ইজ ভয়েড রেশিও ভার্সেস লগ অফ ইফেক্টিভ স্ট্রেস। এই ধরনের একটি কার্ভ পাবেন, যে কার্ভটির একটি পার্ট হবে লোডিং কার্ভ এবং আরেকটি পার্ট হবে আনলোডিং কার্ভ। ওকে, এই লোডিং এবং আনলোডিং ই লগ পি কার্ভ যেটি, সেটি আমাদের প্রয়োজন হবে ফর কনসলিডেশন সেটেলমেন্ট অ্যানালাইসিস। আমি প্রথমেই একেবারে সরাসরি একটা এক্সাম্পল প্রবলেমে চলে যাচ্ছি। থিওরি এবং ক্যালকুলেশন দুটোকেই আমি পাশাপাশি টেনে নিয়ে যাব। এখানে একটি প্রবলেম দেওয়া আছে যেখানে একটি কলাম দিয়ে 250 টন বা 500 কিপ লোড ট্রান্সফার্ড হচ্ছে টু এ ফাউন্ডেশন অফ 10 ফিট বাই 10 ফিট স্কোয়ার ফুটিং সাইজ। এবং এর যে সাব সয়েল লেয়ারগুলো আছে স্টার্টিং ফ্রম গ্রাউন্ড লেভেল টু দি বটম, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটি স্যান্ড লেয়ার আছে যেটি এলিভেশন 100 ফিট থেকে 80 ফিট, কিন্তু এর মধ্যে আবার একটি ওয়াটার টেবিল আছে which is at an elevation of or reduced level of 90 ফিট। আর এই স্যান্ড লেয়ারের পরে একটি ক্লে লেয়ার আছে যেটা 80 ফিট থেকে 70 ফিট, তার মানে এর থিকনেস হচ্ছে 10 ফিট। ওকে, এবং তারপরে যেটি আছে ইনফাইনিট ডেপথ পর্যন্ত স্যান্ড লেয়ার। সো আমাদের যে কনসলিডেশন সেটেলমেন্টটা হবে সেটা হবে এই ক্লে লেয়ারের মধ্যে, অন্য কোনো লেয়ারে কিন্তু আমার কোনো কনসলিডেশন সেটেলমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই বা প্রশ্নই আসে না। প্রত্যেকটি লেয়ারেরই প্রপার্টিজ দেওয়া আছে। এইটুকুন স্যান্ড লেয়ার ফ্রম এলিভেশন 100 টু 90 ফিট, এই ফার্স্ট 10 ফিটের যেটা, যেহেতু সেটা ওয়াটার টেবিলের উপরে, কাজেই এর যে ময়েশ্চার কন্টেন্ট দ্যাট উইল বি ময়েস্ট ইউনিট, সরি এটা যে ইউনিট ওয়েট দ্যাট উইল বি ময়েস্ট ইউনিট ওয়েট হুইচ ইজ 105 পাউন্ড পার কিউবিক ফিট। এবং এরপরে যেটা স্যান্ড, স্যাচুরেটেড স্যান্ড যেটা আছে হুইচ ইজ বিলো দি ওয়াটার টেবল, তার ইউনিট ওয়েট হচ্ছে 114। এবং ক্লে যেটা, সেটাও অবভিয়াসলি স্যাচুরেটেড অ্যান্ড দ্যাট ইজ 118 পাউন্ড পার কিউবিক ফিট। আমরা যে স্যাম্পল কালেকশন করেছি ফর কনসলিডেশন সেটেলমেন্ট সেটা অবভিয়াসলি ফ্রম দি ক্লে লেয়ার, এবং ক্লে লেয়ারেরও এই 10 ফিটের সব জায়গা থেকে না, আমরা চেষ্টা করেছি মোটামুটি তার যে মিড হাইট অফ দি ক্লে লেয়ার সেখান থেকেই স্যাম্পলটি কালেক্ট করতে, অর্থাৎ ফ্রম অ্যাবাউট এলিভেশন 75 ফিট। এটি কিন্তু সবসময় মনে রাখতে হবে কনসলিডেশন সেটেলমেন্ট অ্যানালাইসিসের জন্য ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট করার জন্য যে স্যাম্পল আমরা কালেক্ট করব that should always be collected from the mid height of the clay layers। এখানে একটি ক্লে লেয়ার আছে, এরকম যদি আরো কয়েকটি ক্লে লেয়ার থাকে সবগুলো ক্লে লেয়ারের মিড হাইট থেকেই কিন্তু আমরা আমাদের স্যাম্পলটা কালেক্ট করতে চেষ্টা করব। কারণ আমাদের সমস্ত ক্যালকুলেশন মনে রাখতে হবে, সব ক্যালকুলেশনে কিন্তু ক্লে লেয়ারের মিড হাইটেই আমরা করব ফর ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশন অ্যানালাইসিস। ওকে, এবং এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল বলছি এই জন্য যে সয়েল সিস্টেমের ভেতর থেকে যে পানিটা বেরিয়ে যাবে আমরা এটা ধরে নিচ্ছি যে পানি শুধু উপরে বা নিচে যাবে, সো ইট উইল বি ইন ওয়ান ডিরেকশন। আসলে কিন্তু প্র্যাকটিক্যালি 3 ডাইমেনশনালি পানি বের হবে, কিন্তু সেটিকে আমরা বিবেচনায় না নিয়ে আমরা বলছি যে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল ডিরেকশনেই পানি বের হবে। ওকে, বা ময়েশ্চার লস হবে, সে কারণেই আমরা এটাকে বলছি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। রাইট, তো স্টেপ 1 হিসাবে আপনাকে যে ফার্স্ট স্টেপ যে কাজটি করতে হবে ফর ক্যালকুলেশন অফ ইউর কনসলিডেশন সেটেলমেন্ট, ইউল হ্যাভ টু ক্যালকুলেট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার অ্যাট মিড হাইট অফ দি ক্লে লেয়ার। এই মিড হাইট অফ দি ক্লে লেয়ারের
ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার বের করতে হলে আপনাকে প্রতিটা ইন্টারফেসেই কিন্তু আসলে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার বের করে করে এখান পর্যন্ত আসতে হবে। ফর এক্সাম্পল, প্রথমে আমরা বের করব অ্যাট দি ফাউন্ডেশন লেভেল ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার কত, দ্যাট ইজ ইউনিট ওয়েট টাইমস জেড, ওকে, গামা জেড। তো ইউনিট ওয়েট হচ্ছে গামা হচ্ছে এখানে 105 টাইমস জেড হচ্ছে 100 মাইনাস 95 হুইচ ইজ 525। তারপরে যখন এই ইন্টারফেসটাতে আসলাম, যেখানে আমাদের ওয়াটার টেবিলের লোকেশন আছে, সেখান পর্যন্ত কত হলো সেটা আমরা এখানে এভাবে বের করলাম যে 525 প্লাস এখান পর্যন্ত ময়েস্ট ইউনিট ওয়েট, কাজে 105 টাইমস 95 মাইনাস 90, দ্যাট ইজ দিস থিকনেস, করলে আপনি এত পাচ্ছেন। তারপরে আপনার এইটুকু লেয়ারের যে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার দিস 1050, এইটুকু পর্যন্ত 1050, তার সাথে এডিশনাল হচ্ছে এইটুকুন মানে হচ্ছে দিস ইজ সাবমার্জড স্যাচুরেটেড সয়েল, কাজে এর যে ইফেক্টিভ ইউনিট ওয়েট সেটি নিতে হবে 114 মাইনাস দি ইউনিট ওয়েট অফ ওয়াটার, দ্যাট ইজ দি ইফেক্টিভ ইউনিট ওয়েট অফ দি স্যান্ড লেয়ার হিয়ার। আর এর যে থিকনেস সেটা হচ্ছে 90 মাইনাস 10, দ্যাট ইজ 10, 90 মাইনাস 80, দ্যাট ইজ 10। সো সব মিলে আমরা এই লেয়ার পর্যন্ত যখন আসছি তখন ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার হচ্ছে আমাদের 1566। তারপরে আমাদের থাকে হচ্ছে এইটুকু, কারণ আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার অ্যাট দি mid height of the clay layer. So 1566 plus 118 minus 62.4, that is the effective unit weight of the clay soil. আর এখানে যে z সেটি হবে 80 minus 75 which is 5. So সবকিছু মিলে আমরা যেটা পাচ্ছি that is 92 kilopascal or 92 kilonewton per square meter. Okay, so again আমি emphasis দিচ্ছি যে you will have to calculate everything at the mid height of the clay layer or layers. Okay, এবং সেটি হচ্ছে আমরা এখানে করলাম ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার এট দি মিড হাইট অ্যান্ড হুইচ ইজ 92 কিলোপ্যাসকেল। আমাদের স্যাম্পল আছে আনডিস্টার্ব স্যাম্পল, সেটাও কালেক্টেড ফ্রম মিড হাইট অফ দি ক্লে লেয়ার। নেক্সট যে আমাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রি কনসলিডেশন প্রেশার হুইচ ইজ ডিনোটেড বাই পি প্রাইম সি। প্রি কনসলিডেশন প্রেশারের ডেফিনিশনটা নিশ্চয়ই আমাদের সবার জানা আছে, আমি তাও একটু মনে করিয়ে দিই। প্রি কনসলিডেশন প্রেশার মানে হচ্ছে যে একটা ক্লে লেয়ারের তার ম্যাক্সিমাম পাস্ট এক্সপিরিয়েন্স অফ টেকিং প্রেশার। ওকে, আমরা ধরে নেই যে যদি কোনো একটি সয়েল, কোনো একটি রিজিয়নে, কোনো একটি জিওলজিক্যাল ফরমেশনের উপরে যদি কখনো একটি পাহাড় থেকে থাকে, এখন সেই পাহাড়টি হয়তো নেই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে ওই সয়েলের উপরে কিন্তু একসময় সেই পাহাড়ের ওজনটি ছিল। সো ওইটাই কিন্তু তার ম্যাক্সিমাম এক্সপেরিয়েন্স, পাস্ট এক্সপেরিয়েন্স, ওটাকেই আমরা কিন্তু বলবো প্রি কনসলিডেশন প্রেশার। বা এরকম যদি আমরা ভাবি যে একসময় এই জায়গাটির উপর দিয়ে অনেক ডাইনোসর হেঁটে গিয়েছিল, যাদের প্রত্যেকেরই সবাই বিশালকায়, কাজে ওজনও বেশি, কাজে ডাইনোসরের পায়ের চাপে চাপে ওই জায়গাতে যে সয়েলগুলো আছে সেগুলো কিন্তু অনেক চেপে গেছে, হ্যাঁ, কাজেই ওই সয়েলগুলোর কিন্তু ম্যাক্সিমাম পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ডাইনোসরের ওজনের সমান। তো ওটাকেই আমরা মূলত বলতে চাচ্ছি প্রি কনসলিডেশন প্রেশার, দ্যাট ইজ দি past maximum experience of the subsoil to withstand a pressure. Okay, তো সেটা আমরা গ্রাফিক্যাল প্রসিডিউরে বের করব। আমি একটুখানি তাও বলে দেই যে যদি কোনো সয়েলের প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার যদি পাস্ট প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারই যদি তার ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স হয়, তাহলে সেটাকে আমরা বলবো নর্মালি কনসলিডেটেড ক্লে। মানে তার মানে হচ্ছে এর উপর দিয়ে এর আগে কখনো কোনো পাহাড় বা অন্য কিছু ছিল না যেটাকে আমরা পরে কেটে ফেলেছি, সেটা যদি না হয় তাহলে দিস ইজ কল্ড নর্মালি কনসলিডেটেড ক্লে। আর যদি এমন হয় যে হ্যাঁ আগে এক সময় অনেক বেশি ওজন ছিল এখানে, কিন্তু এখন সেটি নেই, তার মানে প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার যদি আমি এখন ক্যালকুলেট করি, আমি দেখবো যে সেটি তার পাস্ট এক্সপিরিয়েন্সের চেয়ে কম। সো দ্যাট ইজ কল্ড ওভার কনসলিডেটেড ক্লে। তার মানে ইট হ্যাজ বিন heavily consolidated prior to the existing or present condition. এবং যখনই ওভার কনসলিডেশন এসে যাচ্ছে তখনই আমরা একটি রেশিও ইউজ করি which is called over consolidation ratio OCR, which is of course P prime C divided by P prime 0. That means pre-consolidation pressure to the present effective overburden pressure. Obviously it is quite understandable that for over consolidated clays OCR value will be always greater than 1, and for normally consolidated clays OCR value will be equal to 1. Okay, সো আমাদের কিন্তু প্রথম কাজটি হবে যখনই আমরা ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট রেজাল্ট পেয়ে যাব, বিফোর গেটিং ইনটু এনি আদার ক্যালকুলেশন, আমরা একটু আগে স্টেপ 1-এ শুধু প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার বের করেছি, তারপরেই কিন্তু আমাদের এইটি বের করতেই হবে, প্রি কনসলিডেশন প্রেশার আমাদের জানতে হবে। কেন আমি সেটি পরে ব্যাখ্যা দিচ্ছি।
So this is your test result, sample obtained from the mid height of a clay layer. একটি প্রজেক্ট আছে which is a proposed 6-storied building at say আশুলিয়া সাভার, এবং সেটার একটি বোরহোল থেকে আমরা UD1 স্যাম্পল কালেকশন করেছি, যার স্যাম্পলের ডেসক্রিপশন হচ্ছে ব্রাউনিশ রেড ক্লে, অফকোর্স ইট হ্যাজ টু বি ক্লে। স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে ই নট। আমাদের ই নট মিনস হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও, দ্যাট মিনস তাকে যখন আমরা মাটির ভেতর থেকে যখন স্যাম্পলটি কালেক্ট করলাম, দিস আনডিস্টার্ব স্যাম্পল, সে আনডিস্টার্বড অবস্থায় তার ইনিশিয়াল কন্ডিশনে, ইনসিটু কন্ডিশনে, ইন প্লেস কন্ডিশনে তার যে ভয়েড রেশিওটা ছিল সেটা কত ছিল, হ্যাঁ, সেটি হচ্ছে সে 0.63। সো এই স্যাম্পলটি আমরা কালেক্ট করেছি ফ্রম দি মিড হাইট, এবং ল্যাবরেটরিতে আমরা ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট করে আমরা লোডিং পার্ট পেয়েছি এবং আনলোডিং পার্ট পেয়েছি। ই লগ পি কার্ভ আমাদের কাছে আছে, ওকে, ফ্রম দি অবটেইন ফ্রম দি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট। এখন প্রিকনসলিডেশন প্রেসার বের করার জন্য আমাদের প্রথমে আই ইন্সপেকশনে যেটা করতে হবে, ফ্রম দি লোডিং পার্ট অফ দি কার্ভ, যেখানে সবচেয়ে কম রেডিয়াস বা কার্ভেচার, সেই পয়েন্টটিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে ভিজুয়ালি, ওকে। এই ভিজুয়াল আইডেন্টিফিকেশনের মধ্যে কিন্তু ম্যান টু ম্যান বা হিউম্যান এরার কিছু থাকবে। আমি যেখান থেকে মনে করছি যে এখানেই সবচেয়ে কম রেডিয়াস, আরেকজন হয়তো মনে করবে যে না এইখানে, এইটুকু ডিফারেন্স কিন্তু হবে, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ উইদিন দি ক্যালকুলেশন এরার, রাইট। তারপর আমরা যেটি করব সেটি হচ্ছে এই পয়েন্ট থেকে একটি, আমি আর খুব ডেসক্রিপশন লিখলাম না, এটা 1 2 3 4 দিয়ে আমি মার্ক করে দিয়েছি। সো ফার্স্ট স্টেপ উইল বি টু draw a horizontal line from this point, তারপরে আমরা এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানবো which is marked as line number 2। তারপর এই যে অ্যাঙ্গেলটা হলো, এটাকে একেবারে কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে এটাকে বাইসেকশন করতে হবে এমন কোনো কথা নেই। আমরা সবাই ইঞ্জিনিয়ার, কাজেই আমরা জানি মোটামুটি এটাকে যদি আমরা ভিজুয়ালিও বাইসেক্ট করি, আমি তাই করেছি with the line number 3। so this is the bisector of this angle, okay। তারপরে এই ই লগ পি কার্ভের নিচের দিকে, দ্যাট ইজ অ্যাট হাই স্ট্রেস যখন আমরা যাব, উইল সি যে কার্ভটা কিন্তু একটা পোর্শনে, একটা জায়গায় গিয়ে আফটার এ সার্টেন প্রেশার ইট উইল বিকাম অলমোস্ট এ স্ট্রেট লাইন। সেই স্ট্রেট লাইন পোর্শনটাকে যদি আমরা ব্যাক এক্সট্রাপোলেট করি, ওকে, বা প্রজেক্ট করি অন দি বাইসেক্টর, দ্যাট ইজ অন দি লাইন 3, তাহলে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্ট থেকে ইফ ইউ ড্রপ ডাউন a vertical line on the x-axis, that is on the effective stress axis, তাহলে যেখানে সেটা ইন্টারসেক্ট করবে সেইটাই হচ্ছে আমাদের pre-consolidation pressure, okay। So pre-consolidation pressure for this particular case is 200, and the OCR value is 200 divided by present effective overburden pressure, যেটা আমরা আগেই ক্যালকুলেট করেছি, at the mid height of the clay layer is 92। So OCR value is more than 1, and in fact it is 2.17। so this soil is an overconsolidated soil, this soil is an overconsolidated clay। This has to be identified very clearly in the beginning of your analysis। আমরা কিন্তু সাধারণত খুব ব্লাইন্ডলি আমরা সব ক্লে সয়েলকে মনে করি কি যে দিস ইজ এ নর্মালি কনসিডারেড ক্লে। নো, ইট ইজ নট। A clay soil can be a normally considered or an over considered clay। এটা যদি আমরা ঠিকভাবে আইডেন্টিফাই না করি, তাহলে কিন্তু আমাদের টোটাল সেটেলমেন্ট অ্যানালাইসিস ক্যালকুলেশনটাই এরোনিয়াস হয়ে যাবে। Let's move on further। So after that আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফিল্ড কনসিডারেশন লাইন ডেভেলপ করতে হবে। সি, আমরা যেটা করছি সেটা হলো আমরা ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট যেটা পাচ্ছি, দ্যাট ইজ এ ল্যাবরেটরি কার্ভ হুইচ ইজ ই লগ পি কার্ভ। অফকোর্স একটা লোডিং পার্ট থাকবে, একটা আনলোডিং পার্ট থাকবে, কিন্তু যেহেতু আমরা স্যাম্পলটা মাটি থেকে তুলে আনছি, আনার পরে ল্যাবরেটরিতে এটাকে সেটিং করছি অ্যান্ড অল দিস থিংস, তার যে ইনিশিয়াল স্ট্রেস কন্ডিশন বা ভয়েড রেশিও কন্ডিশন সেটা কিন্তু এই কার্ভের উপরে কখনোই পাওয়া যাবে না, ওকে। That will be lost because of processing of the test procedure। কাজেই আমাদের এই ল্যাবরেটরি কার্ভের বেসিসে উইল হ্যাভ টু কনস্ট্রাক্ট এ ফিল্ড কনসিডারেশন লাইন, এবং ফিল্ড কনসিডারেশন লাইনের উপরেই আমরা নর্মালি কনসিডারেটেড ক্লে হলে একরকম ভাবে করব, ওভার কনসিডারেটেড হলে আরেকভাবে করব। তো ফিল্ড কনসিডারেশন লাইন যদি একটা সয়েল নর্মালি কনসিডারেটেড ক্লে হয়, যেটা আমরা একটু আগেই ডিটারমাইন করেছি অন দ্য বেসিস অফ ওভার কনসিডারেশন রেশিও, যদি নর্মালি কনসিডারেটেড ক্লে হয় তাহলে প্রথমেই উইল ড্র will identify E naught, that is the initial void ratio on the y axis, which is definitely not on the curve। সেখান থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো, এবং তারপরে আমরা ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার যেটা পেয়েছি ফর আওয়ার প্রবলেম 92, আমি একটু পরে গ্রাফে চলে যাব, সেখানে মানে অ্যাকচুয়াল টেস্ট ডেটায় চলে যাব, সেখান থেকে উইল draw a vertical line and the intersection will be obviously P0, if P0 not P0 prime plus
sorry, p naught prime plus p naught prime and e naught. Sorry about that. তারপরে আমরা এই y axis এর উপর আইডেন্টিফাই করব 40% অফ ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার। কাজে আমাদের স্কেলটা কিন্তু সেভাবে থাকতে হবে যাতে করে আমরা ইফেক্টিভ সরি ইনিশিয়াল ভয়েড রেশিও 40% এই y axis এর উপর পেতে পারি। অনেক সময় কিন্তু আমরা কিছু টেস্ট রেজাল্ট পাই যেখানে দেখা যায় যে y axisটার যে রেঞ্জ তাতে 0.4 এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আমরা যারা টেস্ট রেজাল্ট প্রডিউস করি বিভিন্ন ল্যাবরেটরি থেকে তাদেরও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ই মানে ওয়াই অ্যাক্সিসে আমাদের যেন 0.4 ই নট আইডেন্টিফাই করার সুযোগ থাকে। ওকে, এটি আমরা আইডেন্টিফাই করলাম। তারপরে আমাদের যে স্ট্রেট পোর্শন অফ দি লোডিং কার্ভ আছে যেটি সবসময় থাকবে অ্যাট হায়ার স্ট্রেস লেভেলস, সেটিকে আমরা প্রজেকশন করব অন দিস লাইন এবং এই ইন্টারসেকশনটা আমরা আইডেন্টিফাই করব এবং সেখান থেকে উইল কানেক্ট দিস পয়েন্ট অ্যান্ড দ্যাট পয়েন্ট উইথ এ স্ট্রেট লাইন। এবং এটি হচ্ছে কিন্তু আমাদের field consolidation line for the normally consolidated clay. Okay. So this is your field consolidation line for normally consolidated clay, which is definitely different from your laboratory curve. আমরা কিন্তু অনেকে যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আছি ফর লং টাইম, তারা কিন্তু এই কার্ভ নিয়ে সব কাজ করে ফেলছি। দিস ইজ রং, উই শুড নট। What we should do is we should construct a field consolidation line on the basis of the laboratory curve, এবং এই field consolidation লাইনের যে slope, that is actually your compression index, which is C sub C. Okay, আমরা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়াররা এখান থেকে C sub C ক্যালকুলেট করছি অনেক সময়, বেশিরভাগ সময় from the laboratory curve. This is wrong. We must obtain the C sub C value from the FCL, okay, not from the laboratory curve. এবং এই C sub C ভ্যালু নিয়েই কিন্তু আমাদের consolidation settlement analysis করতে হবে for normally consolidated clay, which is given by this equation. So this equation is particularly for normally consolidated clay, not for over consolidated clay. Over consolidated clay জন্য we have different equations. Okay, so এই equation যে C sub C, that should be obtained from this FCL, and other terms are very simple. I'll explain later on with an example. And next, যদি সয়েলটা আমাদের ওভার কনসোলিডেটেড ক্লে হয়, যেটা আমাদের এই ক্ষেত্রে তাই, আমরা যে সয়েলটা নিয়ে কাজ করছি দ্যাট ইজ ওভার কনসোলিডেটেড ক্লে, সেই ক্ষেত্রে আমাদের যে ফিল্ড কনসোলিডেশন লাইন ডেভেলপ করতে হবে সেটির প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট। What we should do is we should again draw a line from E naught, horizontal line, a vertical line from P0 prime, and that is the intersection. That is fine. We should also draw a line from PC prime. Okay, এবং এখান থেকে 0.4 ই নট আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম, স্ট্রেট পোর্শনটাকে প্রজেকশন করলাম, and this from we will connect this point and this point, that is the PC prime line. Okay, এই লাইনটাকে, এই পয়েন্টটা আমরা এমনি পাবো না। এই পয়েন্টটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, P0 প্রাইমের আর E0 প্রাইমের যে ইন্টারসেকশন, এই পয়েন্ট থেকে একটা লাইন টানতে হবে প্যারালাল টু দি আনলোডিং কার্ভ। ওকে, এই যে আনলোডিং কার্ভের যে আনলোডিং কার্ভ যেটা আছে সেটার প্যারালাল টানতে হবে এটা, অর্থাৎ এইখানকার যে স্লোপ, দ্যাট ইজ দি রিবাউন্ড কম্প্রেশন রিবাউন্ড কোফিশিয়েন্ট অফ রিবাউন্ড, আর এই লাইনের যে স্লোপ, এই দুটো কিন্তু সেম। ওকে, সো এই লাইনের স্লোপ, রিবাউন্ড আনলোডিং কার্ভের স্লোপ এবং এই লাইনের স্লোপ ইজ সেম। এর প্যারালাল যখন আমি টানছি তখন আমি এই পয়েন্টটা পাচ্ছি, এরপর আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে কানেক্ট করব। সো field consolidation line for D over consolidated clays is actually this one, starting from here to there and to there. এবং এই যে field consolidation line, এর মধ্যে দুটো স্লোপ থাকবে, একটা হচ্ছে CR এবং আরেকটা হচ্ছে CC। ওকে, তাহলে ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সিচুয়েশন হতে পারে, দুটো কেস। একটি হচ্ছে P0 প্রাইম প্লাস ডেল্টা পি। P0 প্রাইম আমাদের এখানে আছে, এর সাথে আমাদের যে এডিশনাল স্ট্রেস আসবে ডিউ টু কলাম লোড থ্রু দি ফাউন্ডেশন at the mid height of the clay layer, সেটা যদি ডেল্টা পি হয়, এমন হতে পারে যে P0 prime plus delta P will not exceed the pre-consolidation pressure or the maximum pass pressure. Okay, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্লোপ ইনভলভ হবে শুধুমাত্র এই স্লোপটা, বিকজ your point will be somewhere here. P0 prime plus delta P যদি এটা exceed না করে, your point will be somewhere here. Okay, stress point will be somewhere here. তার মানে সেই ক্ষেত্রে আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হবে with CR value and this part of the equation. Okay,
এই ইকুয়েশনগুলো খুব সিম্পল, আমরা ইজিলি এটা একটা স্লোপ থেকে বের করতে জানি। আমরা এগুলো শিখেছি আমাদের আন্ডারগ্রেড কোর্সে। আন্ডারগ্রেড কোর্স যদি এখন যারা আন্ডারগ্রেড কোর্সে আছে তারা এগুলো বই দেখলে ইজিলি পেয়ে যাবে, আমি ওই ডিটেলে যাচ্ছি না। I'm rather going into how to solve a problem and how to understand the whole thing in a different from a different perspective. যদি কেস 2 হয়, দেখো, and what is case 2? Case 2 হচ্ছে p0 prime plus delta p if it exceeds the maximum past pressure or maximum past experience pc prime, তাহলে কিন্তু আমাদের cr ও ইনভলভড হচ্ছে, cc ও ইনভলভড হচ্ছে, তাই না? এখান থেকে নিয়ে, কারণ p0 prime plus delta p exceeding pc prime, so cr and cc prime, both the parts of the field consolidation line are being involved, এবং সেই ক্ষেত্রে in the first part we'll consider this cr slope, and in the second part we'll consider this cc. Okay, and the remaining part of the expressions you can find it in any textbook, just follow the steps. Okay, নাও ফর আওয়ার প্রবলেম, যে প্রবলেমটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেখানে কিন্তু আমাদের ফিল্ড কনসলিডেশন লাইন ডেভেলপ করতে হবে ফর দি ওভার কনসলিডেটেড ক্লে, বিকজ আওয়ার সয়েল ইজ অ্যান ওভার কনসলিডেটেড সয়েল। ওকে, তাহলে আমরা কি করব? আমরা যে কথাগুলো একটু আগে আলোচনা করেছি, উইল ড্র এ লাইন ফ্রম ই নট হুইচ ইজ 0.63, এখানে 0.63 আমরা আইডেন্টিফাই করেছি, হরাইজন্টাল লাইন টেনেছি, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনেছি থ্রু p0 prime, and that is the intersection 0.4 e naught, that is 40% of 60.63 is somewhere there. সেখান থেকে একটা হরাইজন্টাল লাইন টেনেছি, এখান থেকে হরাইজন্টাল লাইন প্রজেকশন দিয়েছি, তারপরে এইখান থেকে আমরা একটা স্লোপ টেনেছি ইকুয়াল টু দি স্লোপ অফ দিস রিবাউন্ড কার্ভ। ওকে, এবং এগুলো কিন্তু সবই ভিজুয়ালি, এগুলো কোনো কোনো কিছু কিন্তু আপনার একেবারে কাটা কম্পাস নিয়ে বা কি বলে এটাকে ট্রাই স্কোয়ার নিয়ে বসে, টি স্কোয়ার নিয়ে বসে এগুলো কাজ করতে হবে না। ওকে, ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ইউর ভিজুয়াল অ্যাকিউরেসি, এবং ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এইটুকুন অ্যাকিউরেসি নিশ্চয়ই থাকবে। এবং এখান থেকে আমরা একটা পিসি প্রাইম লাইন ড্র করেছি, এটা প্যারালালি টেনেছি টু দিস রিবাউন্ড কার্ভ, উই হ্যাভ আইডেন্টিফাইড দিস পয়েন্ট, এবং এই পয়েন্ট আমরা যোগ করেছি। সো স্লোপ অফ দিস পোর্শন ইজ সিআর অ্যান্ড স্লোপ অফ দিস পোর্শন ইজ সিসি, সেটি আমরা এখানে লিখেছি। সিসি ইজ 0.17 and সিআর ইজ 0.037। অলওয়েজ রিমেম্বার যে সিআর এর ভ্যালু কিন্তু অলওয়েজ সিসি এর চেয়ে কম হবে, এবং সাধারণত এটা মানে 1/10 মতো হতে পারে বা এর কাছাকাছি। হ্যাঁ, আমি একটা রাফলি বললাম, বাট ডোন্ট টেক ইট অ্যাজ এ জেনারেল রুল। সো এটা কিন্তু অনেক অনেক কম হবে, সিআর এর ভ্যালু কম হবে, অ্যান্ড হুইচ ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ প্রি কনসলিডেশন প্রেশারের মধ্যে যদি কোনো সয়েল থাকে, ইনক্লুডিং তার এডিশনাল স্ট্রেস, তার মানে কি দাঁড়াচ্ছে যে তার প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার এবং এডিশনাল স্ট্রেস যেটা ফাউন্ডেশন থেকে আসছে, সবকিছু মিলেই সে অতীতের যে এক্সপিরিয়েন্স সেটাকে এক্সিড করতে পারছে না। তার মানে হলো যে ওই সমস্ত সয়েলের সেটেলমেন্ট খুবই কম হবে। এটা খুবই স্বাভাবিক। আপনি চিন্তা করেন যে মানে আপনি যদি একবার বাজার থেকে আসার সময় হাতে করে যদি 2 হাতে যদি আপনার দুটো খুব ভারী ব্যাগ নিয়ে এসে থাকেন, যেগুলোর ওজন হচ্ছে 20 কেজি, 20 কেজি, 40 কেজি, তারপরে যদি আপনাকে কেউ বলে যে আপনি 5 কেজি নিয়ে হাঁটেন, তখন কিন্তু ইউ উইল ফিল ভেরি কমফোর্টেবল, রাইট? তো এক্ষেত্রেও তাই, সয়েলের ক্ষেত্রেও তাই হয়। যেহেতু তার প্রি কনসিডারেশন প্রেশারকে এক্সিড করতে পারছে না, কাজেই পরে যে লোড আসছে সেই লোড কিন্তু তার উপরে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারবে না, এবং তার ফলে তার মধ্যে খুব বেশি কিন্তু সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে, সো উই ক্যান ফিল our problems from that perspective as well. So here we go. আমাদের সয়েলের জন্য সিসি ভ্যালু আছে, সিআর ভ্যালু আছে, ই নট প্রাইম, এগুলো সবই আমাদের, সরি, ই নট আমাদের জানা আছে। So our problem, we are continuing with our problem, and now the step 4. Step 4 হচ্ছে we'll have to calculate the additional stress delta p due to the structural load at mid height of the clay layer. আমি প্রথমেই বলেছি, বারবারই বলছি, এই জায়গাটিতে আমাদের পরিষ্কার হতে হবে যে সব ক্যালকুলেশন হতে হবে আমাদের at the mid height of the clay layer. clay layer এর যদি thickness 30 ফিট হয়, তাহলে সেটাকে ছোট 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 করে নিতে হবে, যাতে করে আমাদের প্রেসিশন অফ ক্যালকুলেশনটা বা ক্যালকুলেশনের অ্যাকিউরেসি যেন বাড়ে। ওকে, যে কোনো জিনিস আমরা যদি ইন্টিগ্রেট করি ছোট ছোট পার্টে, তাহলে কিন্তু সেখানে অ্যাকিউরেসি বাড়ে, এটা আমরা সবাই জানি ফ্রম আওয়ার কনসেপ্ট অফ ম্যাথমেটিক্স। সো এডিশনাল প্রেশার ডেল্টা পি ডিউ টু স্ট্রাকচারাল লোড অ্যাট মিড হাইট, এটির জন্য আমরা বাসনের ইকুয়েশন আছে, অনেক থিওরি অফ ইলাস্টিসিটি আছে, সেগুলো যে কোনোটি আপনি ইউজ করতে পারেন, বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস
আমরা কিন্তু 2 ভার্টিক্যাল ইজ টু 1 হরাইজন্টাল এই ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে পারি। 2 ভার্টিক্যাল ইজ টু 1 হরাইজন্টাল, তার মানে এদিকে যদি আমরা 2 ফিট নামি এদিকে সরবে 1 ফিট, এদিকে যদি 4 ফিট নামি এদিকে সরবে 2 ফিট। ওকে, সো আপনি দেখেন যে এখানে 95 আর এখানে হচ্ছে 75, তার মানে টোটাল হাইট ডেপথের ডিফারেন্সটা ডেপথ হচ্ছে 20 ফিট। ওকে, তার মানে 20 ফিট যদি আমি নামি তাহলে এদিকে বাড়বে কত 10 ফিট এবং এদিকেও বাড়বে 10 ফিট। তার মানে এই 10 হয়ে যাবে এখানে যে ফিকটিশিয়াস সাইজ অফ দি ফুটিং, ফিকটিশিয়াস ফুটিং এর যে সাইজ, আমি একটু অন্যভাবে বলি, ফিকটিশিয়াস ফুটিং এর যে সাইজ সেটা হবে কি এই 10 এর সাথে যোগ হবে 20, আবার ঠিক একইভাবে নর্মাল টু দি স্ক্রিন যদি আপনি দেখেন সেদিকেও কিন্তু 10 এর সাথে যোগ হবে 20। ওকে, সো 10 প্লাস 20 স্কোয়ার হবে আমাদের এই ফুটিং এর এরিয়া, which is a fictitious footing at the level at the mid height of the clay layer. ওকে, তার সাইজ ওর কিন্তু ওই ফিকটিশিয়াস ফুটিং এর সাইজটা কিন্তু হবে 10 plus 20, that is 30 feet on each direction. So the additional stress at the mid height will be 250 divided by 30 square, and that is equal to 28 kPa. লক্ষ্য করেন এখানে কিন্তু স্ট্রেস ওয়াজ অনেক, ইট ওয়াজ ভেরি হাই, তাই না? ডেল্টা পি যদি আমরা এখানে ক্যালকুলেট করতাম তাহলে 500 বাই 10 বাই 10 ইজ 5 কেএসএফ। ওকে, বা 250 দিয়ে করলে ইট ইজ 2.5 টিএসএফ। সেই 2.5 টিএসএফ কিন্তু এই লেয়ার পর্যন্ত আসতে আসতে ইট অ্যাকচুয়ালি ডিসিপেটেড অর ডাইড ডাউন টু অনলি 0.28 টিএসএফ। তো খুব ঘাবড়ানোর কিছু নাই, এখানে খুব হাই স্ট্রেস মানেই যে আমাদের ক্লে লেয়ারের মধ্যে খুব বেশি হাই স্ট্রেস আসবে, নট দ্যাট, ইট ডিপেন্ডস অন ওয়্যার ইউর ক্লে লেয়ার ইজ। অফকোর্স যদি এটা খুব কাছে থাকতো তাহলে সেখানে স্ট্রেসটা বেশি হতো, যেহেতু এটা অনেক দূরে আছে কাজে স্ট্রেসটা কম আছে। This layer will be this lecture will be kind of a bit longer, but you'll have to be, I mean, I'll request you to be with me so that you can complete the whole lecture and understand the whole thing. তাহলে p0 prime plus delta p কি দাঁড়াচ্ছে? p0 prime was 92 plus 28, so that is 120, আর আমাদের p prime c that is the pre-consolidation pressure was 200 kPa, try to remember. So this is a case 1 problem, although this is for a over consolidated soil, কিন্তু আমাদের যে টোটাল স্ট্রেস, এই যে effective overburden pressure at the mid height of the clay layer plus the induced stress due to the structural load, এই সব কিছু মিলে আমাদের যে প্রি কনসলিডেশন প্রেশার সেটাকে কিন্তু এক্সিড করতে পারে নাই। তার মানে কিন্তু আমরা ক্যালকুলেশনে যাওয়ার আগেই বুঝে ফেলতে পারি বা আমরা আমাদের এটা ফিল করতে পারা উচিত যে এই সয়েলের সেটেলমেন্ট খুব বেশি হবে না। এটা সি আমরা ক্যালকুলেট করছি এখানে। সো দিস ইজ এ কেস 1 এবং এখানে অনলি rebound curve at just slope that will be involved, which is CR P0 prime plus delta P divided by P0 prime and all these things. এগুলো সবকিছু আমরা এখানে যদি কারেক্টলি ইনসার্ট করি and if we calculate it in a proper way, তাহলে আমরা যেটা পাচ্ছি the uh, consolidation settlement due to the structural load for our problem, it is only 8 millimeter, which is very insignificant and is very much within the acceptable limit of any code guideline. Okay, so you can just forget about it. I mean, you should be happy with what you have got. Okay, এবং এটা আমরা কিন্তু শুরু থেকেই বুঝতে পারছিলাম, because the soil is over, always আপনারা মনে রাখবেন, when your soil is an over consolidated soil, you should be happy first. Okay, and তারপরে যদি আপনি দেখেন যে p0 prime plus delta p is less than pre-consolidation pressure or the maximum previous experience, তার মানে কিন্তু you should be happier যে হ্যাঁ এখানে আর কিছু হচ্ছে না। এই আমাদের কিন্তু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক সময় কিন্তু আমরা ক্যালকুলেশন করিও না, যারা আমরা একটু এক্সপেরিয়েন্সড এবং কনসালটেন্ট লেভেলে কাজ করি, উই আন্ডারস্ট্যান্ড ফ্রম অল দিস স্মল লিটল থিংস যে যে ওয়েল এখানে খুব বেশি সেটেলমেন্ট হবে না। এখন যখন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বা একজন ভালো কনসালটেন্ট যখন এরকম মুখের উপর 1 মিনিটের মাথায় বলে দেন যে এখানে সেটেলমেন্ট খুব একটা হবে না, তখন কিন্তু আমরা অনেকে বলি স্যার ক্যালকুলেশন না করেই কিভাবে বললেন, স্যার বোঝেন বলেই স্যার বলেছেন। এবং এখন থেকে কিন্তু আপনারাও বুঝলেন এবং আপনারাও ভবিষ্যতে এটি বলতে পারবেন। রাইট, আমরা সাধারণত কি করে থাকি, আমরা যে ভুলগুলো করে থাকি সেই জায়গাটি আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি একটু আগেও বলেছি যে ফার্স্ট মিস্টেকটা আমরা যেটা করি ফর ক্যালকুলেশন অফ consolidation settlement, সেটি হচ্ছে উই ডু নট কনসিডার whether the soil is over consolidated or normally consolidated। এটা কিন্তু আমাদের করতেই হবে। যেটা আমরা করি often we use the equation for NC clay। আমরা কেন যেন আন্ডারগ্রেড শেষ করে যখন বের হই, পাশ করে যাই,
আমাদের সবার মাথায় কেন যেন এই কোয়েশ্চেনটাই থাকে, which is particularly related to the normally consolidated clay soils. It is not related to the over consolidation. সবাই কিন্তু আমরা CC divided by 1 plus E naught P0 prime delta B P0 prime, এটা আমরা এত অঙ্ক করি, এটা দিয়ে আমরা করতে করতে একেবারে ঝাঁঝরা হয়ে যাই এবং আমরা শুধু এই ইকুয়েশনটা মাথায় নিয়েই কিন্তু বেরিয়ে যাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আপনাদের মনে রাখতে হবে সবসময় যে all the soils are not NC soils, এবং আপনার ওভার কনসলিডেটেড হতে পারে এবং সেটার মধ্যেও কিন্তু কেস 1 আছে, কেস 2 আছে, এবং on the basis of case 1 and case 2 you'll have to use the correct equation for calculating the settlement. এবং আরেকটা মিস্টেক যেটা আমরা করি সেটা হচ্ছে উই ডু নট ডেভেলপ এনি ফিল্ড কনসলিডেশন লাইন ফ্রম দি ল্যাবরেটরি কার্ভ। সেটা না করে আমরা করি কি, যে এই ল্যাবরেটরি কার্ভের উপরে যে সিসি আছে সেটাই সরাসরি ইউজ করি, তাও আবার ইউজ করি এনসি ক্লেতেই, ধরেই নেই সবসময় যে এনসি আমাদের সয়েলটা সবসময় এনসি, ইট ক্যান বি ওভার কনসলিডেটেড অ্যাজ ওয়েল, রাইট? এই তিনটা মিস্টেক আমরা কিন্তু খুব কমনলি করে থাকি। আমি অনেক, সরি টু সে উইথ অল রেসপেক্ট, আমি অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারকেও দেখেছি যে এইভাবেই ক্যালকুলেশন করে যাচ্ছেন, which is not correct. Follow the steps. আমি যে স্টেপগুলো দেখিয়েছি ওগুলো একটা একটা করে করে যাবেন। Don't rush. There is nothing to rush. Just take your time and do it correctly. So আমরা যেটা করে থাকি নর্মালি, যে মিস্টেকগুলো করি সেই মিস্টেক অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি, যে সিসি আমি এই লকপি কার্ভ থেকে নিলাম, তারপরে নর্মালি কনসলিডেটেড ক্লে হিসেবে যদি আমার এই প্রবলেমটারই আমি সলভ কনসলিডেশন সেটেলমেন্ট এস্টিমেট করতাম, তাহলে দেখেন যে আমরা at the end আমরা এস্টিমেট করতাম as 39 millimeter instead of 8 millimeter, তার মানে almost 5 times than the previously calculated settlement. কতটা এরোনিয়াস কাজ আমরা কিন্তু করে থাকি সাধারণত। তো এটি আমাদের সবসময় বিবেচনায় রাখতে হবে যে we'll have to do it very correctly and follow the steps I have demonstrated so far. Next, let us try to solve another problem, example problem 2. এখানে যে total load আছে which is that is 2500 kilonewton, the reduced levels of the layers are all given here. Footing size is 3 meter by 3 meter. প্রথম যেটা আছে from 0 to 10, that is clay layer, moist unit weight দেওয়া আছে because it is above the water table. CC, CS means CR, it is similar, কোনো কোনো বইতে CS লিখে, সেজন্য আমি এটা CS লিখেছি। E naught value, PC prime, and all these things are given, which are very much required for your consolidation settlement analysis. এখানে একটা clay layer আছে, এখানেও একটা clay layer আছে, এখানে একটা sand layer আছে, এখানে একটা clay layer আছে। So there are three clay layers actually. Below the footing, এখানে 5 ফিট একটা clay layer আছে, above the footing ও clay layer আছে। এই 0 থেকে 10 পর্যন্ত যে clay layerটা সেটার property same, এটার property আরেক রকম because it is below the water table, and also CC, CS and E naught PC prime values are different, and এটারও ভ্যালুটা হচ্ছে different. Okay, properties are very different. So তিনটা লেয়ার আছে। আগের যে প্রবলেমটা করেছিলাম সেটাতে একটা লেয়ার ছিল, আর এখানে তিনটা লেয়ার আছে। আমি ইচ্ছা করে এটি টেনে এনেছি কারণ অনেকেই মনে করতে পারে যে স্যাররা সবসময় একটা লেয়ারের কনসলিডেশন সেটেলমেন্ট দেখায়, অনেকগুলো থাকলে কি করতে হবে সেটা তো আমরা জানি না। তো এটি আপনি ম্যানুয়ালি তো অফকোর্স করতে পারেন, সেটা করে না করে, যেহেতু আপনার প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার অনেকে আছেন বা ইভেন স্টুডেন্টরা যারা কাজ করছেন সেশনাল ডিজাইন, সেশনালে কাজ করবে, আই উড সাজেস্ট যে ইউ রাদার এ প্রিপেয়ার অ্যান এক্সেল শিট। আমি এক্সেলেরও ভিডিও দিয়ে যাচ্ছি ক্রমাগত, এবং এক্সেল কিন্তু আমাদের যারা আমরা সিভিল ইঞ্জিনিয়ার তাদের দৈনন্দিন কাজে দারুণভাবে লাগে। এটি ছাড়া আমরা আসলে চলতেই পারি না এখন বলতে গেলে। আমরা অনেক সময় স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিং না করেও হয়তো বেঁচে যেতে পারি, বাট এক্সেল প্রোগ্রামিং কিন্তু আপনাদের সবাইকেই জানতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার। তো এখানে কিছু না, লেয়ার আইডি গুলো আমি দিয়েছি, সয়েল টাইপ, ক্লে ইত্যাদি দিয়েছি, অ্যান্ড ওই যে প্রসিজিওর যেগুলো আমি দেখালাম, P0 প্রাইম, ডেল্টা পি, P0 প্লাস, ডেল্টা পি প্রাইম, পিসি প্রাইম জানা থাকবে, অ্যান্ড অন দ্যাট বেসিস আপনি বলতে পারবেন যে এটা এনসি না, পিসি প্রাইম তো আমাদের দেওয়াই আছে ডেটাতে, এটার গ্রাফ থেকে বের করতে হয় নাই, ইট ইজ অলরেডি সাপ্লাইড, এবং সেটার বেসিসে দেখা যাচ্ছে যে আমার যে ফার্স্ট লেয়ার খুব ইন্টারেস্টিং, ফার্স্ট লেয়ার ইজ অ্যান ওভার কনসলিডেটেড ক্লে বিকজ তার যে P0 প্রাইম দ্যাট ইজ লেস দেন দি পিসি প্রাইম, সেকেন্ড লেয়ারটাও তার যে P0 প্রাইম দ্যাট ইজ লেস দেন দি পিসি প্রাইম, কিন্তু থার্ড লেয়ারটা যেটা সেটা P0 প্রাইম ইজ মোর দেন দি পিসি প্রাইম, সেজন্য কিন্তু এটা নর্মালি কনসলিডেটেড ক্লে। ওকে, সো দুটো লেয়ার ওসি, দুটো লেয়ার এনসি, আবার P0 প্রাইম প্লাস ডেল্টা পি মিলে এটি হচ্ছে কেস 2 তে পড়ে যাচ্ছে, ফার্স্ট লেয়ারটা পড়ে যাচ্ছে কেস 2, P0 প্রাইম প্লাস ডেল্টা পি ইজ গ্রেটার দেন পিসি প্রাইম, সো দিস ইজ কেস 2,
কিন্তু সেকেন্ড লেয়ারটা p0 prime plus delta p মিলে it is less than pc prime and third layer it is normally consolidated clay কাজে এদিকে আর যাচ্ছে না, সেটা থাকছে এখানে। সো আমি এই এক্সাম্পলটাতে যেটা মূলত হাইলাইট করতে চেয়েছি, ফার্স্ট অফ অল ডিফারেন্ট লেয়ার্স ক্যান বি can have different OCR value, okay? আমার এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট দুটো লেয়ার হচ্ছে these have OCR value greater than 1 and the third one has less than 1, okay? So এই দুটো কিন্তু আমাদের ওভার কনসলিডেট, একটি হচ্ছে এই থার্ড ওয়ান ইজ নরমাল কনসলিডেট। আবার যেটা ওভার কনসলিডেটে সেটার মধ্যেও কিন্তু দেয়ার মে বি ডিফারেন্ট কেসেস, হ্যাঁ, সেটি এখানে হাইলাইট করা হলো। ফার্স্ট ওয়ান হ্যাজ এ কেস in which p0 prime plus delta p is more than pc prime. The second one, in the second one, p0 prime plus delta p is less than pc prime. In the third one, it is a normally consolidated clay, so age settlement that is of this much of amount, okay? তাহলে total settlement of all these layers, তাহলে আপনার এটা this one plus this one plus this one এই সব যদি আমরা যোগ করি, then your total consolidation settlement of the subsoil layers is 117.26 millimeter. এর বিয়ন্ডে যদি আমাদের আরো কোনো ক্লে লেয়ার থাকতো, সবগুলোকে আমরা কনসিডার করতাম, হ্যাঁ, যতদূর পর্যন্ত যায়। এখন আপনি কতদূর পর্যন্ত কনসিডার করবেন, দ্যাট ইজ অলসো অ্যানাদার কোয়েশ্চেন। যদি আমার ইনফাইনাইট ডেপথ পর্যন্ত থাকে, তাহলে কি আমি সবগুলো ক্লে লেয়ার কি যোগ করব? ইট ইজ আপ টু ইউ টু ডিসাইড। সাধারণত যেখানে গিয়ে আমরা দেখতে পাই যে আপনার যেমন দেখেন এখানে সেটেলমেন্ট ইজ হাই, তারপরে এখানে সেটেলমেন্ট ইজ লেস, তারপরে লেয়ারের সেটেলমেন্ট হ্যাজ বিকাম ইভেন লেস। এরপরে যদি আমরা আরো যদি লেয়ার থাকতো, ফোর্থ ফিফথ সিক্স লেয়ার, একটা সময় গিয়ে হয়তো দেখতাম যে সেটেলমেন্ট হ্যাজ become very insignificant, kind of 1 millimeter, হ্যাঁ? তো 1 millimeter settlement you can calculate practically ওই 1 millimeter হবে না, তার চেয়ে বেশি হবে, কারণ 1 millimeter precision is too high. So যখন আপনি 1 millimeter পেয়ে যাচ্ছেন from your calculation, আমি মনে করি যে এর পরে আর যাওয়ার দরকার নেই, okay? So you can stop your calculation when you get uh, when you obtain a settlement of about 1 millimeter for a particular layer. So that's it. That is how you should be calculating consolidation settlement for all practical problems. Very carefully, just follow the steps. Don't rush, don't jump. Okay, follow the steps and prepare a good worksheet, spreadsheet in Microsoft Excel, so that you can do it without any error. Okay. Thanks very much. Thanks for watching this.